আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র রাশিয়া। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে বলছেন এমানুয়েল ম্যাক্রো। এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনস্কি। এবং সর্বশেষ থাকছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজের বৈঠক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি যুবরাজ বৈঠক করেছেন, কিন্তু সৌদিকে কি তাদের সেই দাবি থেকে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতা থেকে, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থেকে সরিয়ে আনতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র? সৌদি আরবকে কি রাজি করাতে পেরেছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে, নাকি সৌদি আরবের উচিত হবে মার্কিন লোভে পড়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের যে দাবি সৌদি আরব করে আসছে তা থেকে সরে আসা? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজের বৈঠক নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধুমাত্র নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ধরন গত 15 বছরে অভ্যস্ত এক ধরনের ছিল, যা হঠাৎ বদলে গেছে। এই পরিবর্তনের কারণে সম্পর্কের মধ্যে বৈরী মনোভাব তৈরি হয়েছে, তবে 6 মাসের মধ্যে এটি স্বাভাবিক হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, বাণিজ্যিক সম্পর্কেও কিছুটা মন্দা দেখা দিলেও তা দ্রুত পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুরা বাংলাদেশের সমান অধিকারভুক্ত নাগরিক। তবে শেখ হাসিনার পদত্যাগের পর ভারতীয় মিডিয়ায় এই বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ সরকার ভারতকে তাকে ফেরত পাঠানোর অনুরোধ করেছে এবং অন্তত তার উপর কিছু বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছে। সীমান্তে বিএসএফের গুলির বিষয়ে তিনি সমালোচনা করে বলেন, 2024 সালে 24 জন নিহত হয়েছে, যা বিশ্বের অন্যান্য সীমান্তে দেখা যায় না। অপরাধের ক্ষেত্রে বিচার হওয়া উচিত, গুলি করে হত্যা করা নয়। আদানিয়ের বিদ্যুৎ চুক্তি নিয়ে তিনি বলেন, বিদ্যুতের দাম তুলনামূলকভাবে বেশি হয়েছে এবং এটি পুনরায় আলোচনার মাধ্যমে যৌক্তিক করার সুযোগ রয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ আগ্রহী। বাংলাদেশ ভারত সম্পর্ক পুনরুদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এই সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। অতীতেও বিভিন্ন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। তিনি বিশ্বাস করেন, পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী হতে পারে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। 3 বছর আগে রাশিয়া ইউক্রেনের সর্বাত্মক হামলা চালানোর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। তবে যে দেশে যুদ্ধ চলছে সেই ইউক্রেন বা তার মিত্র ইউরোপের দেশগুলোর কাউকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আজকের বৈঠক সমঝোতা আলোচনা শুরু করার জন্য নয়, বরং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া আন্তরিক কিনা সেটা বোঝার জন্য এই আলোচনায় বসা। আর রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উপর অগ্রাধিকার দিচ্ছে তারা। বৈঠকে রাশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ছাড়াও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ওশাকভ রয়েছেন।
তিনি একসময় যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। আর ৭২ বছর বয়সী সের্গেই ল্যাভরভ ২ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। অপরদিকে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডস এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ উপস্থিত রয়েছেন। আলোচনার টেবিলে আয়োজক দেশ সৌদি আরবের পক্ষে উপস্থিত আছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল আইবান। মার্কো রুবিওয়ের সঙ্গে সৌদি আরব সফরে থাকা বিবিসির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিষয়ক প্রতিনিধি টম বেটম্যান জানিয়েছেন, শুরুতে সাংবাদিকরা প্রায় ১ মিনিটের মতো দুই দেশের প্রতিনিধিদের ছবি তোলেন ও ভিডিও করেন। এ সময় তারা চুপচাপ বসেছিলেন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কিছু নোট লিখেছেন। সাংবাদিক টম বেটম্যান খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সৌদি আরবের প্রতিনিধিরা শুধু স্বাগত বক্তব্য দেবেন, তারপর তারা দুই দেশের প্রতিনিধিদের আলোচনার সুযোগ করে দিয়ে ওই কক্ষ থেকে বেরিয়ে আসবেন। টম বেটম্যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রশ্ন করেছিলেন, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে পাশে ঠেলে দিচ্ছে এবং রাশিয়াকে কোন কোন বিষয়ে ছাড় দিতে বলা হবে? এই দুই প্রশ্নের কোনো জবাব দেয়নি মার্ক রুবিও। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তাদের ওয়েবসাইট থেকে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না এই বিবৃতি সরিয়ে ফেলেছে, যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে তার ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে চীন। এর আগে তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এর তথ্যপত্রে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না বাক্যটি অন্তর্ভুক্ত ছিল। নিয়মিত হালনাগাদের অংশ হিসাবে গত সপ্তাহে বাক্যটি সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থাগুলোতেও তাইওয়ানের সদস্য পদে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে বেইজিং বলছে, এর ফলে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কথা বলা বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি ভুল বার্তা গেছে। তাইওয়ানের পরবর্তীতে চীনকে স্বীকৃতি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং বেইজিংয়ের সঙ্গেও ওয়াশিংটনের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে আসছে চীন এবং এটি চীনের অন্তর্ভুক্ত হবে বলেও মনে করে বেইজিং। এমনকি দ্বীপটি দখল করতে বল প্রয়োগের সম্ভাবনা নাকচ করেনি চীন। তবে তাইওয়ানের অনেকে নিজেদের একটি পৃথক দেশের অংশ মনে করে, যদিও বেশিরভাগই এমন একটি স্থিতি অবস্থা বজায় রাখার পক্ষে যেখানে তাইওয়ান স্বাধীনতাও ঘোষণা করবে না, আবার চীনের সঙ্গেও যুক্ত হবে না। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের কার্যত দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান এর এক মুখপাত্র বলেন, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক সম্পর্কের বিষয়ে মানুষকে অবহিত করতে তথ্যপত্রটি হালনাগাদ করা হয়েছে। আমরা উভয় পক্ষের স্থিতি অবস্থায় যে কোনো একতরফা পরিবর্তনের বিরোধিতা করি। এই পদক্ষেপকে ইতিবাচক ও তাইওয়ান বান্ধব আখ্যা দিয়ে দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়াংলু যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। তবে সোমবার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পিছনের দিকে চলে গেছে গুরুতরভাবে। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে বলছে ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দৃঢ় ও নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর সঙ্গে ফোন আলাপের পর কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রো লিখেছেন, আমরা ইউক্রেনে শক্তপোক্ত ও দীর্ঘস্থায়ী শান্তি চাই, যেটা অর্জন করতে হলে রাশিয়াকে অবশ্যই তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। সেই সঙ্গে ইউক্রেনীয়দের জন্য অবশ্যই টেকসই ও নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। তা না হলে মিনস্ক চুক্তির মতো করে এই যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা থেকে যাবে। উল্লেখ্য, 2014 এবং 2015 সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত বন্ধের চেষ্টায় মিনস্ক চুক্তি হয়েছিল। প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করার পরই ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ইউক্রেন সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ওই বৈঠক হয়।
ইউরোপীয় নেতাদের আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা, ইউক্রেনকে বাদ রেখেই ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি নিজেও ম্যাক্রো এর সঙ্গে তার আলাপের প্রসঙ্গটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে কি আলোচনা হয়েছে তা নিয়ে তাকে জানিয়েছেন ম্যাক্রো। এক্স পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমাদের একটি অভিন্ন লক্ষ্য আছে, তা হলো নিরাপত্তা বিষয়ক নিশ্চয়তাগুলো অবশ্যই দৃঢ় ও নির্ভরযোগ্য হতে হবে। জেলেনস্কির মতে, এই ধরনের নিশ্চয়তা দেওয়া ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে রাশিয়ার আরও একটি ধোঁকাবাজি। তার আশঙ্কা, এর মধ্য দিয়ে ইউক্রেন বা ইউরোপের অন্য দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার নতুন যুদ্ধের সূচনা হবে। এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে দেশটি সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তার আঙ্কারা সফরের কথা রয়েছে। এরদোয়ানের প্রধান প্রেস সহকারী ফাহেত্তরিন আলতুন এক্স পোস্টে লিখেছেন, দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। ডেইলি সাবাহ বলছে, জেলেনস্কি আবুধাবি থেকে আসছেন। সেখানে তিনি সোমবার অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে। দুটি বন্ধি বিনিময় ও কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে একটি শস্য চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছে, যা 2 বছর আগে একটি বড় বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সাহায্য করেছিল। কিয়েভ এবং মস্কো উভয় এর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আঙ্কারা বারবার ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন তিনি আগামীতে তুরস্ক এবং সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন, কিন্তু শুক্রবার তিনি স্পষ্ট করে বলেন যে রিয়াদে রাশিয়ান বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার কোনো পরিকল্পনা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজ এর বৈঠক। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় সোমবার রাজধানী রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি গাজা পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে তারা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। প্রায় 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ফিলিস্তিনের গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। এই অবকাশে ঘরে ফিরতে শুরু করেছে লাখ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে রূপ নেওয়া গাজাকে তারা নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। কিন্তু গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনিদের মাতৃভূমি এই এক চিলতে ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজাবাসীকে মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে স্থানান্তর করে গাজা পুনর্গঠন করা হবে। শুধু তাই নয়, মিশর ও জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণ করতে না চাইলে তাদের জন্য পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। ট্রাম্পের এই পরিকল্পনায় সায় জানাচ্ছে ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার এই পরিকল্পনা আরব বিশ্বকে ক্ষুব্ধ করেছে। আরব নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেই সঙ্গে গাজার পুনর্গঠনের নিজস্ব পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এমন প্রেক্ষিতে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে শুরু করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এর সফর। এই মার্কিন কূটনীতিক প্রথমে ইসরায়েলে যান। গত শনিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি রাতে তিনি তেল আবিবে পৌঁছান। এরপর রবিবার জেরুজালেমে নেতানিয়াহু এর সঙ্গে বৈঠক করেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর ট্রাম্পের যে পরিকল্পনা তা এগিয়ে নিতেই রুবিও এর ইসরায়েল সফর। ইসরায়েল থেকে সোমবার সৌদি আরবে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এরপর রাজধানী রিয়াদে প্রথম সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং এরপর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি। যুবরাজ বিন সালমানের সঙ্গে রুবিও এর বৈঠকের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও গাজা নিয়ে এমন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন যা আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখে। ব্রুজ আরও বলেন, দুই নেতা গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং সিরিয়া, লেবানন ও লোহিত সাগর নিয়েও আলোচনা করেছেন। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি। ধন্যবাদ।